আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারি অনেক রসায়ন এমসিকিউ সলভ করছে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম চ্যাপ্টারের দ্বিতীয় যে ক্লাসটা আছে, অভিন্ন বহুপদী প্রশ্নগুলো এবং অভিন্ন সমান্তরাল সূচক প্রশ্নগুলো আমরা সলভ করতেছিলাম। তো প্রথম ক্লাসে আমরা সাধারণ যে এমসিকিউগুলো ওগুলো সলভ করে দিয়েছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা যে বহুপদী প্রশ্নগুলো আছে এবং সমান্তরাল সূচক অভিন্ন প্রশ্নগুলো এগুলো সলভ করব। আচ্ছা দেখো, বাংলাদেশের কয়লার ক্ষেত্র আছে কোথায় কোথায়? তো বাংলাদেশের কয়লার ক্ষেত্র মোট ৫টা, তোমাদের বইতে ৪টা উল্লেখ করা আছে, তো হাজার নেক্সারের বইতে আবার উল্লেখ করা আছে ৫টা। সবার শেষে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফুলবাড়ি। সবার শেষে হয় ফুলবাড়ি। তো কোথায় কোথায় হয় দেখো, খালিশপুর আছে, জামালগঞ্জ, খালিশপুর, জামালগঞ্জ, বড় বকরিয়া, ফুলবাড়িতে রয়েছে। আরেকটা আছে দিঘিপাড়া, দিঘিপাড়া রয়েছে একটা, দিঘিপাড়া। তো দিঘিপাড়া যেটা রয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়নি, তো এই দুইটা হচ্ছে উল্লেখ করা আছে। আর মুন্সিগঞ্জ এবং কুমিল্লা এসব জায়গায় কোনো কয়লাক্ষেত্র নয়। তো কয়লাক্ষেত্রের ক্ষেত্রে মনে রাখবা, কয়লাক্ষেত্র বাংলাদেশের উত্তরাঞ্চলে, মানে বাংলাদেশের মাথার দিকে রংপুর, দিনাজপুর, তারপর হচ্ছে বগুড়া, এসব জায়গায় থাকে। তো কুমিল্লা, মুন্সিগঞ্জ এসব জায়গায় কয়লার খনি পাওয়া যায় না। তো দিনাজপুরে তিনটা রয়েছে, দিনাজপুরে তোমার রয়েছে বড়পুকুরিয়া, ফুলবাড়ি, তারপর হচ্ছে দিঘিপাড়া। এই তিনটাই হচ্ছে দিনাজপুরে রয়েছে, ঠিক আছে। খালিশপুর বগুড়াতে, জামালগঞ্জ তো রয়েছে রংপুরে। আচ্ছা, এরপর দেখো, বাংলাদেশের পাল্প প্রস্তুতিতে, মানে যে কাগজের মন্ডটা, তো পাল্প প্রস্তুতিতে কাঁচামাল রূপে বেশি ব্যবহার করা হয় কি দেখো, বাঁশ এবং পাট। তো কর্ণফুলী যেই কাগজ মিল রয়েছে, পেপার মিলস, সেখানে কিন্তু এই বাঁশ ইউজ করা হয় বেশি। আর পাট এবং বাঁশ, পরিত্যক্ত কাগজ, তো পরিত্যক্ত কাগজ হচ্ছে, পরিত্যক্ত কাগজ দিয়ে তৈরি করা যায় কাগজ, কিন্তু হচ্ছে কাঁচামাল হিসেবে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে বাঁশ এবং পাট। আর এখানে যদি আমরা পরিত্যক্ত কাগজ নেই, হ্যাঁ, পরিত্যক্ত কাগজ দিয়েও আমরা কাগজ তৈরি করতে পারি। তো প্রধানত হচ্ছে বাঁশ এবং পাট, এবং পরিত্যক্ত কাগজটা হচ্ছে এটাতে পরে তৈরি হবে। তো এটা দিয়েও আমরা কাঁচামাল তৈরি, কাগজ তৈরি করতে পারি কাঁচামাল রূপে। তো সবগুলো দিয়ে আমরা আসলে করতে পারি। দেখো, পাল্প বা মন্ডকে কাগজ শীটে রূপান্তরের ধাপ কোনটি? বিটিং এবং রিফাইনিং শীট তৈরি। তো বিটিং বা রিফাইনিং, তো শীট তৈরি তো করতেই আছি, শীট তৈরি করতেছি, বিটিং করতেছি, রিফাইনিং করতেছি। তো এই কাগজ শিল্পের যে ধাপগুলো আছে তোমাদের যে বইতে দেখবা, যে কাগজের শিল্পের কতগুলো প্রক্রিয়া দেওয়া রয়েছে, সব পড়তে হবে না। তো গুরুত্বপূর্ণ যে ধাপগুলো এবং ওখান থেকে কি কি ব্যবহৃত হচ্ছে এসব একটু দেখে নিও, তাহলেই হয়ে যাবে। তো পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে কাঁচামাল কোনটি হয়? পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে কাঁচামালটা হচ্ছে তোমাদের ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড এই দুইটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। পরের ক্ষেত্রে দেখো, সিমেন্টের মধ্যে পানি যোগ করলে এর উপাদান কি হয়? তো সিমেন্টের ভিতর যদি আমি পানি যোগ করি, তখন পানি যোজিত হয়ে ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেট গ্লাস সৃষ্টি হয়। তারপর হচ্ছে ক্যালসিয়াম যৌগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। তো জিপসাম সিমেন্টের জমাট বাঁধা দ্রুত করে। না, এটা একটু দেখো, জিপসামটা আমরা দেখছিলাম যে সিমেন্টের জমাট বাঁধাটা ধীর করে দেয় জিপসামটা। তো এখানে ২ নম্বরটা ভুল হচ্ছে, বাকি ১ নম্বর এবং ২ নম্বর কারেক্ট। পরের প্রশ্নে চলে যাই। চামড়ার ট্যানিংয়ে সোডিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত করা হয় কারণ কি? কোলাজেন ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করা, ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করা, এবং হচ্ছে কি বলছে, চামড়া থেকে অতিরিক্ত পানি অপসারণ করা, চামড়া থেকে অতিরিক্ত পানি অপসারণ করা, কাঁচা চামড়াকে পাকা চামড়া পরিণত করা। এখন দেখো, ১ ও ২, কোলাজেনকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করা এবং চামড়া থেকে অতিরিক্ত পানি অপসারণ করা। তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ যেটা, তো সোডিয়াম ক্লোরাইড প্রচুর পরিমাণ পানি অবজর্ব করতে পারে। পরেরটা দেখো, কাঁচা চামড়াকে কিউরিং এর ক্ষেত্রে চামড়া থেকে অতিরিক্ত পানি অপসারণ করা হয়, সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, চামড়া অতিরিক্ত পানি প্রবেশ করানো হয়। তো চামড়া অতিরিক্ত পানি প্রবেশ করানো তো হয় না, অপসারণ করা হয়। তা প্রথম দুইটা হচ্ছে সঠিক। পরের ক্ষেত্রে দেখো, পরিবেশের দূষণ রোধে শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় কি? ইটিপি আমরা ব্যবহার করতে পারি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট যেটা,
এটা পানি বর্জ্য বর্জ্য পানি থেকে দাবিত আয়ন পৃথক করা, যেটা আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করে থাকি। আর হচ্ছে ইপিটি প্রক্রিয়া দূষক অম্লীয় গ্যাস শোষণ করা, এসব কিছু না। গ্যাসের ক্ষেত্রে এটা ইপিটি না, ইপিটি হচ্ছে তরলের ক্ষেত্রে ক্যাটালাইটিক কনভার্টারে জ্বালানি দূষক রূপে ব্যবহার করা। ওকে, পরেরটা দেখো, বিভিন্ন শিল্প কারখানায় তরল বর্জ্য থাকে, যেমন চামড়া শিল্পে কি থাকে, ক্রোমিয়াম থাকে। আমরা দেখছিলাম যে ক্রোমিয়াম সালফেট দিয়ে কি করা হয়, ট্যানিং করা হয়। তো সেক্ষেত্রে আমরা ক্রোমিয়াম সালফেটের ক্ষেত্রে যখন ট্যানিং করব, সেখান থেকে ক্রোমিয়াম 3+ আয়ন বের হবে। ইউরিয়া সার কারখানায় Hg2+, এটা না, ইউরিয়া সারের সাথে Hg2+ এর কোনো সম্পর্ক নেই। ইউরিয়া সারের ভিতরে থাকে কি, অ্যামোনিয়া, হাইড্রোজেন। তো ব্যাকটেরিয়া তৈরির কারখানা হতে পারে ব্যাটারি তৈরির কারখানায় লেড তো থাকবে, লেড স্টোরেজ ব্যাটারিতে লেড তো থাকবে। তো 1 এবং 3 সঠিক উত্তর, 2 নম্বরটা হচ্ছে না। পরের প্রশ্ন দেখো, বর্জ্য রিসাইক্লিং এর ফলে প্রাপ্ত সুবিধা হলো কি, যে পণ্য সামগ্রীর উৎপাদন ব্যয় কম হয়, আর বৈদ্যুতিক শক্তি সাশ্রয় হয়, পরিবেশ দূষণ কম হয়। দেখো, পণ্য সামগ্রীর উৎপাদন ব্যয় কম হয়, বৈদ্যুতিক শক্তি সাশ্রয় হয়। তো এগুলোর ক্ষেত্রে 1 ও 2, বৈদ্যুতিক শক্তির সাশ্রয় হয় এবং পণ্য সামগ্রীর উৎপাদন ব্যয় কম হয়। কাগজ রিসাইক্লিং এর সুফল হলো কি কি, জ্বালানির সাশ্রয় হয়, বর্জ্য হ্রাস পায়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। হ্যাঁ, এখানে তিনটাই সঠিক। যখন আমরা কাগজ রিসাইক্লিং করি, জ্বালানি সাশ্রয় হয়, বজ্রগুলো হ্রাস পায় এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়। এজন্য ইউএসএ বা আমেরিকা ওসব জায়গাতে রিসাইক্লিংটা একটু নিয়ন্ত্রিত উপায়ে করে, যে বেশি পরিমাণ করে না, যাতে কার্বন ডাইঅক্সাইড কম উৎপন্ন হয়। বায়ু দূষক নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কি কি, বায়ু দূষক নিয়ন্ত্রণে আমরা বায়ু চাটনি ব্যবহার করতে পারি, প্রভাবকীয় রূপান্তর করতে পারি। ইটিপিটা হচ্ছে তরল বর্জ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো 2 ও 3 হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরিবেশের দূষণ মুক্ত করার উপায় কি, ট্যানিং, ইটিপি পদ্ধতি, রিসাইক্লিং। এগুলো সবই হচ্ছে পরিবেশ দূষণ মুক্ত করার উপায়। এখানে ট্যানিং না, তো ট্যানিং তো হচ্ছে পরিবেশ আরো দূষিত করবে। ইটিপি পদ্ধতি এবং রিসাইক্লিং। তো ইটিপি পদ্ধতিতে হচ্ছে তরল যে বর্জ্যগুলো আছে ওইটাকে দূষণ মুক্ত করে, পরিশোধন করে, আর রিসাইক্লিং এর মাধ্যমে যে দূষিত বর্জ্য পদার্থগুলো আছে ওগুলোর মাধ্যমে নতুন কিছু তৈরি করে, তো পরিবেশ দূষণ কমে ওখান থেকে। তো 2 ও 3 হবে। ন্যানো প্রযুক্তির মাধ্যমে পদার্থের বৃদ্ধি করা যায় কি কি, ন্যানো প্রযুক্তির মাধ্যমে স্থায়িত্ব, কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারি, ভঙ্গুরতা। তো ভঙ্গুরতা বৃদ্ধি করার জন্য আমরা প্রযুক্তি ব্যবহার করব না। তো 1 ও 2 হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ন্যানো টেকনোলজির সাথে সম্পৃক্ত হলো মাইক্রো অ্যানালাইসিস না, ন্যানো তো মাইক্রো অ্যানালাইসিস না। বস্তুর কণার আকার 1 থেকে 10⁻⁹ হয়, পদার্থের অপচয় রোধ হয়। তো এই ক্ষেত্রে 2 ও 3। ন্যানো প্রযুক্তির ফলে পদার্থের দৃঢ়তা বৃদ্ধি পায়, পদার্থের স্থায়িত্ব ও শক্তি বৃদ্ধি পায়, পদার্থের ওজন বৃদ্ধি পেয়ে ভারী হয়ে যায়। না, এটা তো পদার্থের ওজন বৃদ্ধি পাবে না। তো ওজন যেটা হচ্ছে ওইটা সবার ক্ষেত্রে এক হয়। পদার্থের ভর যেটা, এটা ন্যানো পদার্থের ক্ষেত্রেও যা হবে, ন্যানো প্রযুক্তির ক্ষেত্রেও যা হবে, আমাদের যদি বড় পার্টিকেল দিয়ে কাজ করি তাও একই হবে। তো পদার্থের ওজন বৃদ্ধি পেয়ে ভারী হয়। আচ্ছা, 1 মিনিট। পদার্থের ওজন বৃদ্ধি পেয়ে ভারী হয়, না, ভারী হবে কেন? ন্যানো প্রযুক্তির মাধ্যমে ভারী হবে না, আরো কম হবে, কারণ ন্যানো প্রযুক্তির মাধ্যমে খুব সূক্ষ্ম কাজগুলো করা হয়। পদার্থের ওজন বৃদ্ধি পেয়ে যাবে না, পদার্থের ওজন যা আছে তাই থাকবে, বৃদ্ধি পাবে না। তো 1 ও 2। পরটা দেখো, ন্যানো পার্টিকেলের বৈশিষ্ট্য হলো শূন্য মাত্রিক হয়, অদানাদার হয়, তরলে ছড়িয়ে পড়ার প্রবণতা বা সাসপেনশন গঠনে অধিক কার্যকর। এটা হচ্ছে দেখো 2টা, শূন্য মাত্রিক তো হওয়া সম্ভব না, অদানাদার হয় এবং তরলে ছড়িয়ে পড়ার প্রবণতা বা সাসপেনশন গঠনের প্রবণতা অধিক থাকে। ন্যানোকণার বৈশিষ্ট্য কি, হাইড্রোজেন পরমাণুর বা পারমাণবিক আকারের চেয়ে বড় হয়, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক আকারের চেয়ে বড় হয়, পারমাণবিক আকার যেটা সেটা আকার যেতে বড় হয়, ইউভি রশ্মির দৃশ্যমান 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পরিসর হয়ে থাকে। এখন হাইড্রোজেন পরমাণুর আকার যেটা, সেটা হচ্ছে বড় তো হবে, পরমাণুর আকার যেতে অবশ্যই বড় হবে, পরমাণুর চাইতে ছোট হতে পারে না। পরে দেখো, ফ্লুরিন হলো কার্বনের একটি রূপভেদ, কার্বন ন্যানোটিউব উচ্চ,
ঘাত সহ। কাজ উৎপাদনে কিউলেট যোগ করলে কি হয়? মিশ্রণের গলন তাপ কমানো যায়। দেখো, উৎপাদন বৃদ্ধি পায়, অপচয় রোধ হয়। এগুলো দাগিয়ে দাগিয়ে যেগুলো আছে, এই যে তোমাদের বহুপদী প্রশ্নগুলো থাকে এবং অভিন্ন প্রশ্নগুলো, এগুলো হচ্ছে দাগিয়ে দাগিয়ে শুধু বইয়ের প্রশ্নগুলো, বইয়ের অনুশীলনে যা আছে এগুলো শুধু পড়ো, আর কিছু দরকার নেই। নিচে 3টি উক্তি লক্ষ্য করো, যেমন চামড়া শিল্পে ক্রোমিয়াম 6+ আয়ন বর্জ্য নির্গত হয়। দেখো ক্রোমিয়াম 6 চলে আসছে, এটা 3 হলে মানা যেত। ইউরিয়া শিল্পে দেখো মার্কারি 2+ দিয়ে দিচ্ছে, দেখো এটাও মানা যাচ্ছে না। এবং ব্যাটারি শিল্পে লেড। তো 2 নম্বরটা ঠিক আছে, তো 1 নম্বরটা মেবি ক্রোমিয়াম 3+ ছিল, ক্রোমিয়াম 3+ ছিল। আর ইউরিয়া শিল্পে মার্কারি আয়ন নির্গত হয়। দেখো ইউরিয়া শিল্পে মার্কারি কোথায় আসতেছে, তো এখানে শুধুমাত্র একটা সঠিক হচ্ছে। আচ্ছা, এবার দেখো, তো এখন আমরা চলে আসলাম অনুধাবনের ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা একটু সলভ করি। এগুলো প্রশ্নগুলো অনেক বড় বড় হয়, বোর্ডে ধরে না। দেখো, ট্যানারির বর্জ্য চামড়া বি। তো কি হচ্ছে ট্যানারির কাঁচামাল? তো দুইটা ট্যানারি হচ্ছে, একটা ট্রেনিং করছি এখানে। তো ট্যানারির বর্জ্য চামড়া এখানে ছিল বি, আর একটা হচ্ছে চামড়া জাতক, মানে ট্রেনিং করে চামড়া জাতক কিছু তৈরি করছে, যেমন ব্যাগ, লেদারের ব্যাগ ট্যাগ, জুতা টুতা তৈরি করছে। আচ্ছা দেখো, এখন দেখি পদার্থ বি থেকে নিম্নরূপে পরিবেশ দূষণ ঘটে। তো পদার্থ বি থেকে নিম্নরূপে পরিবেশ দূষণ ঘটে। বি কি জিনিস? ট্যানারি বর্জ্য চামড়া। বর্জ্য চামড়া থেকে কি তৈরি হয়? ট্যানারি বর্জ্য চামড়া থেকে ক্রোমিয়াম 3+ আয়ন তৈরি হয়, ঠিক আছে। এই চামড়া থেকে তৈরি করা হয় পোল্ট্রি ফুড ব্যবহারে খাদ্য শৃঙ্খলে ক্রোমিয়াম দূষণ ঘটে, এটাও ঠিক আছে। এটির বিয়োজন দুর্গন্ধযুক্ত হাইড্রোজেন সালফার গ্যাস থাকে। তো এই জায়গাগুলোতে, দেখো তিনটাই সঠিক, এই জায়গাতে তিনটাই সঠিক। তোমরা এগুলো একটু পড়ে নাও, শুধু বইগুলো পড়ে নাও তাহলেই হয়। পদার্থ এ এর উদ্ভিদ ট্রেনিং এর বেলায় নিচের কোনটি সংশ্লিষ্ট নয়? দেখো উদ্ভিদ ট্রেনিং, একটু আগে বললাম উদ্ভিদ ট্রেনিংটা কিভাবে হয়, সেটা হচ্ছে যে সুন্দরবনে যে গাছগুলো থাকে ওগুলো থেকে আমাদের যে তোমার মূল থাকে, কাণ্ড থাকে, বাকল থাকে, এগুলো থেকে ট্রেনিংগুলো নেওয়া হয়, ট্রেনিং পদার্থগুলো নেওয়া হয়। তো এই জায়গায় কি কি প্রয়োজন হয় না বলতো? এই জায়গায় পিকলিংটা দরকার হয় না, পিকলিংটা হচ্ছে অন্য কাজে ব্যবহার করা হয়। দেখো, কার্বন মনোক্সাইডের সাথে এ একটা যৌগ বিক্রিয়া করে কি তৈরি করছে? মধ্যবর্তী বি যৌগ তৈরি করছে এবং সি তৈরি হচ্ছে। এটা তো দেখে বোঝা যাচ্ছে ইউরিয়া তৈরি হচ্ছে। আর মধ্যবর্তী একটা যৌগ তৈরি হচ্ছিল যে অ্যামোনিয়াম কার্বামেট নামে একটা যৌগ তৈরি হয়েছিল। তো সেটাই হচ্ছে এটা। তো কার্বন ডাই অক্সাইডের সাথে এটা কি তৈরি হবে তাহলে? কার্বন ডাই অক্সাইডের সাথে আমাদের তৈরি হবে ওখানে অ্যামোনিয়া। তো এই জায়গাটায় আমাদের যে বি যৌগটার কথা বলছে, যেটা বি যৌগটা, তো বি যৌগটা হচ্ছে আমাদের যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম NH4 কার্বামাইড। অ্যামোনিয়াম কার্বামাইড, NH4 তো প্রথমে না, NH2 CONH4। তো হচ্ছে কি অ্যামোনিয়াম কার্বামেট। তো অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হচ্ছে, ওকে। এটা সংকেত কোনটা হবে? দেখো এটা সংকেত হচ্ছে এটা NH2CONH4। পরের প্রশ্ন দেখো, এত বড়। এখন দেখো কি আছে, উদ্দীপকে বিক্রিয়া গ্যাসদ্বয় ও কৃষি জমিতে ব্যবহৃত কঠিন উপাদান সি এর ক্ষেত্রে। তো কঠিন উপাদান সি এর ক্ষেত্রে মধ্যবর্তী যৌগ বি তৈরি হয়েছিল এবং এখান থেকে ইউরিয়া তৈরি হয়েছিল, কঠিন যৌগ। হ্যাঁ, এখন দেখি এ গ্যাসটি এ গ্যাসটি উৎপাদনের প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন ও বায়স্ত অ্যামোনিয়া ব্যবহৃত হয়, ঠিক আছে। এই গ্যাসটা কি অ্যামোনিয়া। এখন বি গ্যাসটির ক্ষেত্রে কি হয়? মধ্যবর্তী বি যৌগটির নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, একটু আগে দেখলাম। এবং 3 নম্বরে আছে উৎপাদক সি যৌগটি সিক্ত মাটিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে এ গ্যাস উৎপন্ন করে, যা প্রোটিন সংশ্লেষণে ব্যবহার করা হয়। প্রোটিন সংশ্লেষণে ব্যবহার করা হয়। দেখো এখানে তিনটাই কিন্তু সঠিক উত্তর। পরের ক্ষেত্রে দেখি, আচ্ছা
তো তোমাদের এই পর্যন্ত ছিল যে পঞ্চম যে চ্যাপ্টারটা ছিল তোমাদের অর্থনৈতিক রসায়ন, এটা এ পর্যন্তই সমাপ্ত হলো। তো আজকে তোমাদের সম্পূর্ণ কোর্সটাই সমাপ্ত হলো। সবগুলো মিলে তোমরা এক্সামগুলো দেওয়ার চেষ্টা করবা এবং হাজার নেক্সারের অনুশীলনীর প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে। এখান থেকে অ্যাডমিশন থেকে শুরু করে একাডেমিক থেকে শুরু করে সব জায়গায় এখান থেকে হিউজ পরিমাণ কমন পড়ে। বিশেষ করে যারা মেডিকেল আছে, তো মেডিকেলের ক্ষেত্রে মানে এটাকে প্রধান বই ধরে প্রশ্ন করা হয়, মানে এই অনুশীলনী থেকে হুবহু প্রশ্ন কমন থাকে। তো এই জন্য হাজার নাকসারের বইটা খুব ভালোভাবে পড়া উচিত। তো আরেকটা বই আছে কবির স্যার। কবির স্যারের ক্ষেত্রে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি কবির স্যারের বইটা ফলো করি। কবির স্যারের বইটা খুব ভালোভাবে, ওখানে অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন, ওগুলো থেকে কবির স্যারের বইটা একটু পড়ে নিও। কবির স্যারের বইটা খুব ভালো ওখানে দ্বিতীয় পত্রের জন্য। আচ্ছা, তো ভালো থাকো, আবার দেখা হবে আবার কোনো কোর্সে।